আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আন্তর্জাতিক আইন ভেঙে সীমান্তে আবারও ভারতের কাঁটাতারের বেড়া। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা আবারও কাঁটাতারে বেড়া নির্মাণ করেছে। শুক্রবার সকালে বিজিবির বাধা উপেক্ষা করে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাঁটাতারে বেড়া নির্মাণ করে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ। এরপর জানাবো, যুবদল ও ছাত্রদলের নেতাকে পেটালেন যুবলীগের নেতাকর্মীরা। নাটোরের সিংড়া উপজেলা যুবদলের নেতা ও এক কৃষককে পিটে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ শুক্রবার 10 জানুয়ারি উপজেলার ইটালি গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে খুলনার সন্ত্রাসীরাই টিপুকে হত্যা করেছে ধারণা পরিবারের। কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত খুলনা নগরীর দৌলতপুর এলাকার সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর পরিবারের সদস্যরা শোকে কাতর। তাদের ধারণা, স্থানীয় শত্রুতার জেরে খুলনার সন্ত্রাসীরাই কক্সবাজারে গিয়ে টিপুকে হত্যা করেছে। খুলনার পুলিশ এই হত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। এবারে জানাবো, -2 আশা জীবনেও পূরণ হবে না আমির খসরু। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কেউ যদি -2 কথা বলে এটা তাদের সমস্যা, এ আশা জীবনেও পূরণ হবে না। শুক্রবার 10 জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা বিএনপি সহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ইত্যাদির শুটিংয়ে কোনো হামলা বা ভাঙচুর কিছুই হয়নি বললেন হানিফ সংকেত। কয়েক যুগ ধরে হানিফ সংকেত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং হয় দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে। সেই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার শুটিংয়ের জন্য বেছে নেয় ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কলের টঙ্কনাথ জমিদার বাড়ি। কিন্তু শুটিং শুরুর কিছুক্ষণ পর ঘটে বিপত্তি। শুটিং শুরুর কিছু সময় পর চেয়ার চুরাচুরি শুরু হয়। তবে এই বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হানিফ সংকেত। তিনি জানিয়েছেন, আমরা মাত্র 10-12 হাজার লোকের অ্যারেঞ্জ করেছিলাম, অথচ সেখানে লোক ছিল 1 লাখের উপরে। এ কারণে এই খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়েছে। আসলে কোনো ঝামেলা হয়নি, অতিরিক্ত লোকের চাপের কারণে ওইখানের বেড়াটি ভেঙে যায়। এবং সর্বশেষ জানাবো, কুয়েতে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলনে জামাতের আমির। কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সফরে তৃতীয় দিনে শুক্রবার নানামুখী কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে কর্মব্যস্ত সময় পার করেন তিনি। এ সময় প্রবাসীরা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। তারা বাংলাদেশে বিনিয়োগ, বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে প্রশ্ন করেন। এই প্রশ্নগুলো ডক্টর শফিকুর রহমান অত্যন্ত সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় তিনি তার মন্তব্য পেশ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আন্তর্জাতিক আইন ভেঙে সীমান্তে আবারও ভারতের কাঁটাতারের বেড়া। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা আবারও কাঁটাতারে বেড়া নির্মাণ করেছে। শুক্রবার সকালে বিজিবির বাধা উপেক্ষা করে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাঁটাতারে বেড়া নির্মাণ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনায় দহগ্রাম সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তবাসীরা জানান, শুক্রবার বেলা 11টার দিকে নিজেদের ভূখণ্ডের বাইরে এসে দহগ্রাম ও দহগ্রাম কিলাবপাড়া এলাকায় আন্তর্জাতিক পিলারের 8x41 পিলারের
অভ্যন্তরে শূন্যরেখা নোম্যান্স ল্যান্ড বরাবর আকস্মিকভাবে কাঁটাতারে বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। বিষয়টি নজরে এলে বিজিবি বাধা দেয়। এ সময় স্থানীয় কিছু মানুষ ওই সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে। অবস্থায় সেখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সতর্কতা নজরদারি করা হচ্ছে। অপরদিকে ভারতের অংশে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সীমান্তের শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তে কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। এই ঘটনা জানতে পেরে বিজিবির সদস্যরা তাদের বাধা দেয়। পরে কাজ না করেই ফিরে যায় বিএসএফের সদস্যরা। কিন্তু কিছুক্ষণ পরে আবার বিএসএফের অধিক পরিমাণ সদস্যদেরকে নিয়ে এসে এক পর্যায়ে ক্ষমতা খাটিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করেন। স্থানীয়রা জানান, বিজিবির সদস্যরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলে পরে তারা আর কোনো বাধা দিতে পারেনি। তারা বাধা না দেয় বিপুল সংখ্যক শ্রমিক দিয়ে কাঁটাতারে বেড়া নির্মাণ করে বিএসএফের সদস্যরা। এ বিষয়ে রংপুর 51 বিজিবির অধিনায়ক মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য জানা সম্ভব হয়নি। যুবদল ছাত্রদল নেতাকে পেটালো যুবলীগের নেতাকর্মীরা। নাটোরের সিংড়া উপজেলা যুবদল নেতা ও এক কৃষককে পিটে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার 10 জানুয়ারি উপজেলার ইটালি গ্রামে এই ঘটনা ঘটে। আহত ওই যুবদল নেতার নাম শামীম হোসেন, 39। তিনি উপজেলার ইটালি ইউনিয়ন যুবদলের সহসভাপতি। আহত কৃষকের নাম আবু বকর সিদ্দিক, 42। স্থানীয়রা জানায়, উপজেলার ইটালি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহাগ মোল্লার সঙ্গে 54% জমি নিয়ে কৃষক আবু বকর সিদ্দিকের বিরোধ রয়েছে। শুক্রবার কৃষক আবু বকরের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধান লাগাতে যান। এ সময় সোহাগ মোল্লার নেতৃত্বে 8 থেকে 10 জন হামলা চালায়। এতে দুই পক্ষের অন্তত 5 জন আহত হয়েছে। আহত অন্যরা হলেন ইটালি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া হোসেন, আক্তার হোসেন ও সোহাগ মোল্লা। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জমিটির মালিকানা দাবি করে কৃষক আবু বকর সিদ্দিক বলেছেন, তারা ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষ হামলা চালিয়ে মারধর করে হাত ভেঙে দিয়েছে। ইটালি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহাগ মোল্লা বলেন, জমিটিতে আমরাই চাষাবাদ করি, সেখানে জোর করে ধান রোপণ করতে যায় প্রতিপক্ষ। বাধা দিতে গেলে তারা আমাকে মারধর করেছে। বিষয়ে সিংড়া থানার পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনায় সন্ত্রাসীরাই টিপুকে হত্যা করেছে ধারণা পরিবারের। কক্সবাজারের সন্ত্রাসীদের গুলিতে নিহত খুলনা নগরীর দৌলতপুর এলাকার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর পরিবারের সদস্যরা শোকে কাতর। তাদের ধারণা, স্থানীয় শত্রুতা জেরে খুলনার সন্ত্রাসীরাই কক্সবাজারে গিয়ে টিপুকে হত্যা করেছে। খুলনার পুলিশ এই হত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে। নিহত টিপু নগরীর 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া এলাকার মোহাম্মদ গোলাম আকবরের ছেলে। 2 ভাই ও 1 বোনের মধ্যে টিপু ছিলেন ছোট। 1 ছেলে ও 1 মেয়ে, বাবা ছিলেন তিনি। শুক্রবার 10 জানুয়ারি সকালে স্থানীয় লোকজন ওই বাড়িতে ভিড় করেন। সন্তানের শোকে বারবার জ্ঞান হারিয়ে ফেলেন তার বাবা গোলাম আকবর। কান্নায় ভেঙে পড়েন টিপুর 2 ছেলে মেয়ে সহ পরিবারের সদস্যরা। টিপুর বড় ভাই গোলাম রসুল বাদশাহ সাংবাদিকদেরকে বলেছেন, এখনকার শত্রুরাই টিপুকে কক্সবাজারে হত্যা করেছে। কক্সবাজার এলাকায় কোনো লোকের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না। খুলনায় কেউ কক্সবাজারে কোনো লোক দিয়ে অথবা এখান থেকে লোক পাঠিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নগরীর 6 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স বলেন, টিপু এলাকায় জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। কক্সবাজারে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে, এই ঘটনায় আমরা বিস্মিত হয়েছি। এই হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই। টিপুর পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে কক্সবাজার পুলিশের কাছ থেকে লাশ বুঝে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে স্বজনরা। শনিবার জোহরের নামাজের পর খুলনার দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া মাঠে টিপুর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে সরকারপাড়া কবরস্থানে দাফন করা হবে।
-2 আশা জীবনেও পূরণ হবে না আমির খসরু। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে কখনোই -2 হবে না। খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কেউ যদি -2 কথা মনে করে তাহলে তার সমস্যা। এ আশা জীবনেও পূরণ হবে না। শুক্রবার 10 জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা বিএনপি সহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা জানান তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এরশাদের সময় শো 1-11-এ অনেকবার চেষ্টা করে সফল হয়নি। বিএনপি আজকে অনেক শক্তিশালী দল। এ সময় তিনি বলেছেন, বিদেশ থেকে আসা নেতাকর্মীরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তারা সোচ্চার ছিলেন। গত 16 বছর আন্দোলনে তাদের ত্যাগ ভোলার নয়। তারা বিদেশে থাকলেও তাদের পরিবার দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আন্দোলনের সব রেকর্ড থাকতে হবে। গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে প্রথম সংস্কার।